ভিউ দেখুন, খালি ভিউ। এই হচ্ছে সমুদ্র এবং এই হচ্ছে রুম। আমি তো স্পেশালি এই রুমটা যদি আমি নিই তাহলে আমি সারাদিন এখানেই বসে থাকবো। একটা বড় সাইজের কাতলা চিংড়ি মাছের মালাইকারি। অনেকে হয়তো ভাববেন যে এইভাবে জাল পেতে রাখা হয়েছে কেন। এই জায়গাটায় কিন্তু পুরো এতটা জল থাকে যখন সমুদ্রে জোয়ার থাকে। বাজারে আমরা এত দাম দিয়ে এত পার্শে মাছ খাই, আর এখানে দেখুন কিলবিল করছে চতুর্দিকে। বইয়ের পৃষ্ঠায় আমরা যে ম্যানগ্রোভের যে শ্বাসমূল হয় সেই শ্বাসমূলগুলোর নাম শুনেছি না। ভিডিও থাম্বনেল মানে তো আকর্ষণ এবং প্রথম 30 সেকেন্ড নিদর্শন, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পার্টের উল্লেখ ভিডিও টাইটেল, থাম্বনেল কিংবা প্রথম 30 সেকেন্ডে দেওয়া সম্ভব নয়। কারণ ট্রাভেল বিবরণ বাস্তবতা কিছুটা গল্প বইয়ের পৃষ্ঠার মতো। যত সময় দিয়ে পাতা উল্টানো যায় ততই বাস্তব জীবনটাকে উপভোগ করা যায়। এই বাস্তব ট্রাভেলের গল্প সেভ হয় মনের গ্যালারিতে, যা রেকর্ড হয় 200 মেগাপিক্সেলের থেকেও বেশি দামি চোখের লেন্সে। ক্যামেরা তো শুধু দেখানোর মাধ্যম। কোথায় আসেন আপনারা? আসুন, এখানে আসুন। এখন ঘড়িতে বাজে 2:36। পাঁশকুড়া স্টেশন থেকে আবার সবাইকে ওয়েলকাম। বাংলা উড়িষ্যার অনেকগুলো সমুদ্র সৈকতে আমরা ঘুরেছি। আজকে যাব মৌসুনী দ্বীপে। যদি ঠিক টাইমে শিয়ালদাতে পৌঁছতে পারি তাহলে জার্নিটা করব ট্রেনে করে, আর যদি লেট হয় তাহলে আমি বাসে করেও করতে পারি। আর এটা হচ্ছে 3:05 হাওড়া লোকাল। এই লোকালে করে আমি প্রথমে পৌঁছবো হাওড়াতে। আমার কলকাতা কিংবা হাওড়ার আশেপাশে যদি বাড়ি হতো না তাহলে এই রাত জেগে এত দূরে এইভাবে আসার দরকার ছিল না। অন্যদিন ট্রেনটা কিন্তু বেশ খালি থাকে, ঘুম তো একদম হয়নি। এই যে দেখছেন এই হাওড়া ব্রিজের সামনে থেকে এখন বাস আমি ধরে নেবো। এখান থেকে কিন্তু শিয়ালদা যাওয়ার জন্য বাস একদম অ্যাভেলেবেল রয়েছে। তো এখন হাতে কিন্তু বেশ অনেকটাই সময় রয়েছে, আর সময় থাকতে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আজকে তাহলে লোকাল ট্রেনে করে যাচ্ছি। এখন ভেতরে যাব, টিকিট নেব। 25 টাকা দিয়ে লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি। এই যে সকালে 7:15 যে নামখানা লোকাল রয়েছে এই ট্রেনে করে কিন্তু যেতে হয়। সকাল 7:15 শিয়ালদহ স্টেশনের দক্ষিণ লাইনে পৌঁছে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানা যাওয়ার লোকাল ধরতে হয়। সরাসরি নামখানা পর্যন্ত লোকাল ট্রেন সারাদিনে খুব কমই রয়েছে, সেই জন্য সকালের এই লোকালে ভিড়ের পরিমাণটা একটু বেশি হয়। তবুও 7:15 বাজায় 10 মিনিট আগে পৌঁছতে পারলে বসার সিটের জন্য খুব একটা বেশি কষ্ট করতে হয় না। অনেকগুলো ছোট ছোট লোকাল স্টেশন ক্রস করে এই ট্রেন প্রথমে পৌঁছবে লক্ষ্মীকান্তপুরে। সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। 15 মিনিট এখানে দাঁড়ানোর পর নাম এবং নাম্বার প্লেট চেঞ্জ করে ট্রেনটা আবার রওনা হবে লক্ষ্মীকান্তপুর থেকে নামখানার উদ্দেশ্যে। পৌঁছতে সময় লাগবে আরও 1 ঘন্টা। শিয়ালদহ থেকে টোটাল সময় লাগে 3 ঘন্টা 15 মিনিটের মতো। এখন বাজে সকাল 10:10। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা। নামখানা স্টেশন থেকে বাইরে বেরোলেই একটা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন, যেখান থেকে বকখালি, লালগঞ্জ কিংবা মৌসুনী যাবার জন্য পাতিগুনিয়া ঘাট পর্যন্ত সরাসরি শেয়ারিংয়ে এবং রিজার্ভে গাড়ির অপশন পেয়ে যাবেন। এছাড়াও স্টেশন থেকে 5 মিনিট মেন রোডের দিকে হেঁটে আসলে এখানে গাড়ির অপশন প্রচুর পেয়ে যাবেন। এখানে ভাড়াটাও পড়বে 10 টাকা করে মাথাপিছু কম। তো নামখানা স্টেশনের বাইরে মেন রোড থেকে আমরা টোটোতে করে এখন যাচ্ছি আজকে মৌসুনী দ্বীপের দিকে। প্রথমে আমাদেরকে যেতে হবে পাতিবুনিয়া ঘাট। আপনারা মেন রোড থেকে টোটো নিয়ে 10 মাইলে নেমে ওখান থেকে আবার টোটো চেঞ্জ করে আবার যেতে পারেন পাতিবুনিয়াতে। আর তাছাড়া আপনারা ডাইরেক্ট পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যাওয়ার জন্য শেয়ারে কিংবা রিজার্ভে যদি টোটো নিতে চান তাহলে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। তো শেয়ারিংয়ের প্রাইস পড়ছে একদম নামখানা থেকে পাতিবুনিয়ার ঘাট পর্যন্ত 60 টাকা করে। আরও খরচ কম করতে চাইলে 40 টাকা দিয়ে অটোতে করে পৌঁছে যান 10 মাইল বাজারে, তারপর শেয়ারিংয়ে আবার পৌঁছে যান পাতিবুনিয়ার ঘাটে, তাহলে খরচ পড়বে 50 টাকা। টোটো থেকে নেমে পড়লাম, এখন চলে এসেছি পাতিবুনিয়ার ঘাটে। এই যে দেখছেন এই যে ঘাটটা, এটা হচ্ছে পাতিবুনিয়ার ঘাট। নৌকো পারাপার এখান থেকে হয়, এখানে নৌকো এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে এখন নৌকোতে এখন উঠে পড়লাম। এই নৌকোয় করে আমরা চিনাই নদীর ওপর দিয়ে আমরা যাব মৌসুনী, মানে ওই পারে। এই যে ওই পারে দেখছেন এটা হচ্ছে মৌসুনী। এই নৌকো পারাপার মৌসুনী দ্বীপকে পাতিবুনিয়া ফেরিঘাটের সাথে যুক্ত করেছে। চিনাই নদী যেহেতু অনেকটাই চওড়া, তাই পৌঁছতে সময় লাগে 5 থেকে 7 মিনিটের মতো, আর ভাড়া মাথাপিছু মাত্র 10 টাকা। এই চিনাই নদী পার করে আমরা পৌঁছে গেলাম মৌসুনী দ্বীপে। এই ঘাট থেকে ওপরের দিকে এগিয়ে আসছি আমরা। এখান থেকে একটা টোটোতে করে যাব আমরা আমাদের ক্যাম্পের দিকে। ঘাট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। এই নৌকোর ঘাট থেকে আপনারা মৌসুনী দ্বীপের যে কোনো ক্যাম্পেই যান না কেন আপনাদের শেয়ারিংয়ে ভাড়া পড়বে মাথাপিছু 25 টাকা করে। আর যদি রিজার্ভে যেতে চান তাহলে টোটোর ভাড়া পড়বে 125 টাকা। যে জায়গাতে আপনারা বলবেন মৌসুনী সেই জায়গাতেই নামিয়ে দেবে। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পের নাম, আর এটা হচ্ছে এন্ট্রি গেট।
এই যে দেখছেন এখানে আমরা এসে পৌঁছতেই কিন্তু একটা এরকম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ডাব দিয়েছে। ক্যাম্পের এন্ট্রি গেটটা যাই হোক না কেন, আসল ভিউ তো এখানে, আসল মজা এখানে। এইটা হলো মৌসুমীর আমাদের বিচ ক্যাম্প, মানে আজকে যেখানে রাত্রে স্টে করব তার হচ্ছে এরিয়াটা। কলকাতা থেকে 3-4 ঘন্টা দূরে, ঘোরার জন্য তো অনেক জায়গায় বহু অপশন রয়েছে, কিন্তু আমরা এই মৌসুমী দ্বীপে বারবার করে কেন ঘুরতে আসি? এই যে দেখছেন ভাই কি সুন্দর ভিউ দেখুন, খালি ভিউ। এই হচ্ছে সমুদ্র এবং এই হচ্ছে রুম। এইটাই হচ্ছে সেই মৌসুমী, একদম ক্যাম্প লাগোয়া হচ্ছে সমুদ্র, উত্তাল সমুদ্র, দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে। একটা জিনিস আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে মৌসুমীর এই যে ভিউটা, এটা কিন্তু আপনারা যেই সমুদ্র সৈকতে যান না কেন, অন্য কোনো বিচে আপনারা দেখতে পাবেন না। সমুদ্রে জল এসে আছাড় মারছে একদম ক্যাম্পের টেন্টের পাশে। আমরা সবাই জানি কিছুদিন আগে রেমালের বড় একটা ঝড়ে পুরো মৌসুমী দ্বীপের যত বেশিরভাগ ক্যাম্প আছে সব হচ্ছে তছনছ হয়ে গিয়েছে। তারই মধ্যে এই একটা ক্যাম্প আছে যার কন্ডিশনটা এখন অনেকটা ভালো। তো আজকে আমরা যোগাযোগ করে আমরা চলে এসেছি এই ক্যাম্পে। আমরা অনেকেই জানি যে মৌসুমীতে শীতের সময় ঘুরতে আসা হয়, কিন্তু গরম কিংবা এই বর্ষার সময় আপনারা কিন্তু মৌসুমী দ্বীপে ঘুরতে আসবেন। থাকার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, এখানে পাকার এরকম রুম রয়েছে। তাছাড়া এখানে আরও এখানে অনেক থাকার জন্য এখানে অপশনে পেয়ে যাবেন। এখানে টেন্ট আছে, আর এখানে চলুন আপনাদেরকে কিছু থাকার জন্য এখানে রুম কিংবা এখানে যে টেন্টগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি যে টেন্টগুলো রুমগুলো কেমন আর দাম কত কি সব কিছু শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে উপরের দোতলায় গিয়ে উপরের একটা রুম দেখাই। আর এই যে দেখছেন কত সুন্দর এইরকম সিঁড়ি, এরকম সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠতে হবে। আমার স্পেশালি উপরের দোতলাটা না দারুণ লাগছে, একদম হাতের সামনেই সমুদ্র, আর সমুদ্রের পাশে হচ্ছে এটা হচ্ছে প্রথম রুম দোতলায়। রুমের ভেতরটা দেখুন কত সুন্দর, নিচে এরকম সবুজ কার্পেট বেছানো রয়েছে। এখানে 3 জন শুতে পারবে, এটা কিন্তু ডবল বেড না, 3 জন ঘুমাতে পারবে। এখানে বেশ নরম রয়েছে, বালিশগুলো বেশ নরম, এরকম কোমোড রয়েছে। উপরে এখানে স্নান করার জন্য শাওয়ারও পেয়ে যাবেন। আর এই যে রুমটা আছে না, এই রুমের বাইরে আপনারা যদি এখানে যদি দাঁড়ান তাহলে এখান থেকে কিন্তু পুরো যে সমুদ্রের যে ভিউটা সেটা কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। আমি তো স্পেশালি এই রুমটা যদি আমি নিই তাহলে আমি সারাদিন এখানেই বসে থাকবো। আমি কিন্তু অনেক জায়গাতেই ঘুরতে গেছি, কিন্তু এখানের মতো এই যে রুমের আলাদা আলাদা করে নামকরণ করা হয়েছে এটা কিন্তু কোনোদিনও দেখিনি। এখানে রুমের নাম ইলিশ, এই যে পাশের যে রুমটা আছে এই রুমের নাম ভেটকি, আর এই দিকের যে রুমটা আছে এই রুমের নাম হচ্ছে পাবদা। এইদিকে আরেকটা রুম, এটা হচ্ছে পমপ্লেট। এইটা হচ্ছে 3 বেডেড রুম। এখানে এইরকম পাখা রয়েছে, আর আমার হাতের নাগালেই কিন্তু একদম জানালার বাইরে তাকালেই এখানে সমুদ্রের পুরো ভিউটা আপনারা দেখতে পাবেন। যতগুলো কিন্তু রুম আপনারা দেখতে পাবেন এই দোতলায়, প্রত্যেকটা রুমে জানালা আছে। যদি আপনারা জানালাটা খুলে দেন, সমুদ্রের যে তীব্র বাতাস যেটা সেটা কিন্তু রুমের মধ্যে প্রবেশ করবে। আর পাশে এখান থেকে কিন্তু জম্মুদ্বীপ আপনারা দেখতে পাবেন। এই যে দূরে একটা বিচ দেখতে পাচ্ছেন, এখানে বিশেষ করে শীতের সময় দুর্গাপুজোর পর থেকে যদি আসেন তাহলে কিন্তু নৌকায় করে রাইড করার ব্যবস্থা আছে এখানে। এখানে এরকম 3 বেডেড রুম, এরকম পাখা চেয়ারের ব্যবস্থা রয়েছে, ছোট্ট বাথরুম দেখতে পাবেন, কোমোড, এখানে ড্রেসিং টেশন সব রয়েছে। এই যে রুমটা দেখালাম সেম একই রকম জানালা আছে, বাইরে দিকে প্রচণ্ড হাওয়া আসছে। এখানে কিন্তু একটা সুন্দর আবার স্টিলের খাট পেয়ে যাচ্ছেন, পাশে ওগুলো হচ্ছে উডেন ছিল। এইরকম পাখার ব্যবস্থা করা আছে, আর এখান থেকে সমুদ্রের ভিউটা দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি দুর্গাপুজোর সময় আসেন তাহলে কিন্তু বুকিং পাওয়া যেতে চায় না, অনেকদিন আগে থেকে কিন্তু বুক করে নিতে হয়। তো ওপরে দোতলার রুমগুলো সব আপনাদেরকে শেয়ার করলাম। এবার চলুন আপনাদেরকে দেখাই নিচে একতলার হচ্ছে কিছু রুম। এই হচ্ছে রুম চিংড়ি। এই যে দেখছেন 3 বেডেড এরকম খাট, এখানেও কিন্তু আপনারা উইন্ডো খুললেই একদম সমুদ্রটা একদম সামনে পাবেন। এই নিচে যতগুলো রুম আছে সবগুলো রুমের মধ্যেই কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে। আমোদি রুমটা দেখিয়ে দিই, কংক্রিটের এইরকম খাট করা রয়েছে। এখানেও একটা 3 বেডেড, উইন্ডোগুলো সব সেম। এইদিকে মুখ করলে আপনারা এখান থেকে সমুদ্র দেখতে পাবেন। এখানে এইরকম ছোট্ট ড্রেসিং টেবিল, আর এখানেও অ্যাটাচ বাথরুম রয়েছে, এটা দেখালাম না। পাশে এটা হচ্ছে রুম নাম্বার ভোলা, তো এখানে হচ্ছে আমরা রয়েছি। চলুন এই রুমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখছেন এটাও 3 বেডেড রুম। এখানেও জানালা খুললে সমুদ্রের দমকা বাতাস কিন্তু একদম রুমের মধ্যে এসে প্রবেশ করছে। এখানে সুন্দর একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল, জামা প্যান্ট ঝুলি রাখার জন্য হুক রয়েছে, চার্জ করার জন্য বোর্ডে 2টো পয়েন্টও আছে। একদম সমুদ্র লাগোয়া কিন্তু এখানে কয়েকটা টেন্টও আছে। এই যে দেখছেন একটা টেন্ট, এই একটা টেন্ট। চলুন একটা টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এরকম চেন দিয়ে টেন্টগুলো আটকানো রয়েছে। এই যে দেখুন টেন্টের ভেতরটা, এটা হচ্ছে ডবল বেডের টেন্ট। এখানে ছোট্ট একটা কুলার পাখা দেখতে পাচ্ছেন, এখানে চার্জ দেওয়ার জন্য এখানে বোর্ড আছে, উপরে এখানে লাইটও আছে, বেডটা বেশ নরম আছে। এই হচ্ছে টেন্ট, আর এই হচ্ছে সমুদ্র। এখানে জায়গাটা দেখুন ভাই, এখানে কত সুন্দর। আর এখানে একটা এরকম বেতের তৈরি একটা কটেজের মতো আছে দেখতে পাচ্ছেন, যেটার নাম গুড়জালি। চলুন এখন ভেতরে প্রবেশ করা যাক। একটা এরকম উডেন খাট আছে, তার সাথে একটা স্টিলেরও খাট আছে। 3 জন করে ঘুমোতে পারবে। মানে গ্রুপে যদি আসেন তাহলে কিন্তু এই জায়গাগুলো আপনারা থাকতে পারবেন। আর এখানেও কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে সেপারেট। এখানে মশারি দেওয়া রয়েছে, যদি মশা টশা কামড়ায়, মনে হচ্ছে মশা হয়তো আছে এখানে,
কিন্তু এখানে দেখুন এখানে অল আউটের ব্যবস্থাও আছে, মাছের নাম দিয়ে সব রুমগুলোর সব নামকরণ করা হয়েছে, মানে একদম নতুনভাবে, যেটা একমাত্র এই মৌসুমীর এই জায়গাতে এসে দেখতে পাচ্ছি। এই যে বাম্বু কটেজ রয়েছে এরই পাশে এখানে রয়েছে কিন্তু মাটির এরকম ছোট ছোট 3টে কুটির, কিন্তু এগুলো এখন কন্ডিশন খারাপ, এগুলোকে বলছে নাকি ভেঙে এর জায়গায় আবার নতুন কুটির এখানে নির্মাণ করা হবে। এতগুলো রুম দেখালাম, টেন্ট দেখালাম, আর সত্যি কথা বলতে আমি এত জায়গায় আমি ট্রাভেল করি, যেখানে আমার যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ভালো বলি। মৌসুমীতে কিন্তু অনেক ক্যাম্প আছে, ক্যাম্পের শেষ নেই, একদম গাদা ক্যাম্প। এই যে ডলফিন ক্যাম্পটা এটা আমি বেছে নিয়েছি, তার কারণ হচ্ছে এই ক্যাম্পের যে লোকেশনটা এটা কিন্তু আমার দারুণ লাগছে, আর এখন এই সময়টা কিন্তু স্নান করার সময়। এরপরে যত দুপুরটা এগিয়ে চলেছে আস্তে আস্তে কিন্তু জলটা নিচের দিকে যেতে চলেছে। এখন বাজে দুপুর 2:35, আর আমরা এখন স্নান করে এখন চলে এসেছি সোজা একদম লাঞ্চের টেবিলে। এই কাঁসার থালায় করে আমি কিন্তু প্রথমবার খাচ্ছি এখানে, এর আগে কিন্তু অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় খাওয়া দাওয়া করেছি। এবারে মেনুগুলো আপনাদের একটু শেয়ার করছি। দেখুন চিংড়ি মাছের মালাইকারি, কত বড় চিংড়ি দেখছেন তো, আর পাশে এইটাও কিন্তু মাছের আইটেম, এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল। এই যে দেখুন এত বড় পেটিটা, এইটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা চচ্চড়ি টাইপের সবজি। এখানে এটা ঝুরি ঝুরি করে একদম আলু ভাজা, আলু ভাজার কালার দেখুন কি সুন্দর সোনালি কালার। এটা হচ্ছে মুগের ডাল, এখানে এটা পেঁয়াজ লেবু। তো এগুলো দিয়ে আজকে আমরা দুপুরের আহারটা আমরা করব। তার সাথে কিন্তু এখানে পাশে এখানে চাটনি দেখাতে ভুলে গেছি, আর তার সাথে এখানে রয়েছে পাঁপড়। এগুলো তো খাবারের শেষের মেনু, এগুলো দেখিয়ে দিলাম এখন একসাথে, যেটা খাবো সেইভাবে সাজিয়েছি। আর এই যে দেখুন সরু সরু একদম ঝুরি ঝুরি আলু ভাজা। একদম ছোট ছোট চাল, কি নাম জানি না চালটার। সত্যিকারের খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আপনারা যখন এখানে আসবেন, এখানে যখন খাবেন, আপনারা পুরো ফ্যান হয়ে যাবেন। শেষ পাতে আছে এই চাটনি, আর এখানের এই পাঁপড় দিয়ে চাটনি খাওয়ার কিন্তু মজাই আলাদা। রুমের মধ্যে প্রচণ্ড হাওয়া চলছে, রুম যদিও নন এসি কিন্তু রুম প্রচণ্ড ঠান্ডা। মৌসুমীতে গরমের এতটুকু কিন্তু লেশ মাত্র আমরা দেখতে পাচ্ছি না এখানে আসার পর থেকে। লাঞ্চ করার পরে দুপুরের ঘুমটা যদি এরকম একটা সুন্দর একটা দোলাতে হয় না, চলুন এখন কিছুক্ষণ ঘুমানো যাক। তারপর বিকেলবেলা আমরা গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাব ম্যানগ্রোভের অরণ্যের দিকে। আমি দোলায় হচ্ছে ঘুমোচ্ছি, আর পাশে এই এক বন্ধু চলে আসছে, এসে আমার গায়ে মুখ দিতে যাচ্ছে। দোলায় ঘুমাবি ভাই? আসলে এরা কিছু বলতে পারে না, তো খালি চায় একটু হচ্ছে ভালোবাসা আর একটু হচ্ছে খাবার দাবার। ক্যাম্পটা কিন্তু টপ র্যাঙ্কে আছে, 4.89 এর র্যাঙ্কে আছে, আপনারা অনলাইনেও চেক করে দেখে নিতে পারেন। আর এখানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছিল এই যে কিছুদিন আগে যে রেমাল ঝড় গিয়েছিল তার তাণ্ডবটা দেখিয়ে দিই। পাশে কিন্তু এখানে আরও একটা ক্যাম্প রয়েছে, কিন্তু ক্যাম্প লাগোয়া এই যে সামনে যে প্রাচীরগুলো দেখুন কি অবস্থায় সব ভেঙে গেছে। তো কনক্রিটের দেওয়ালে এই অবস্থা হয়েছে রেমালের ঝড়ে, তাহলে ভাবুন যে বাকি যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলোর অবস্থা এখন কেমন। তো বিকেলের সময় আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভের জঙ্গলটা দেখবো বলে। আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে সোজা ডান দিকে রাস্তা দিয়ে হাঁটা দিয়ে একটা বাম দিকে রাস্তা দিয়ে সোজা এই জায়গায় চলে এসেছি। এই জায়গায় দেখুন একটা এখানে টোটো স্ট্যান্ড আছে, আর এই টোটো স্ট্যান্ড থেকে একদম সোজা রাস্তা চলে গেছে ম্যানগ্রোভের দিকে। ফাইনালি এখন আমরা চলে এসেছি ম্যানগ্রোভের অরণ্যে। এই যে পেছনে দেখছেন এই যে পুরো অরণ্যটা, এটা কিন্তু ম্যানগ্রোভের অরণ্য, যেটা হচ্ছে সমুদ্রে যখন জোয়ার বাড়ে তখন কিন্তু সব ডুবে যায়। এখনো কিন্তু জায়গায় জায়গায় জল জমে রয়েছে। ম্যানগ্রোভের জঙ্গলের কিন্তু মাঝে মাঝে এক একটা করে সব ছোট নৌকো এবং ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। এখানে নৌকো তৈরি এবং মেরামতের হচ্ছে কাজ চলছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখছেন পেছনে, এটা হচ্ছে ম্যানগ্রোভের অরণ্য, আর এটাই কিন্তু আমাদের বাংলার মিনি সুন্দরবন। কত ম্যানগ্রোভের গাছ দেখছেন এখানে, আর কি সুন্দর সুন্দর সব কালারিং গাছগুলো হয়েছে, আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। কি নাম আমি জানি না, যদিও সুন্দরবনের জায়গাতেই রয়েছে, তবুও বলবো মৌসুমী দ্বীপের এই ম্যানগ্রোভ অরণ্য আপনাদেরকে কিন্তু একদম নিরাশ করবে না। কত বড় একটা মাছ ধরার ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে, একদম প্রিমিয়াম। চলুন সামনে থেকে একটু দেখাচ্ছি, দারুণ লাগছে দেখুন এই প্লেসটা, একদম মনে হচ্ছে ছোটখাটো একটা জাহাজ। আর এখানে যে নিচের যে পায়ের নিচে বালি, পাটা জাস্ট নিচের দিকে বসে যাচ্ছে। তাহলে এখন চলুন যতটা পারি ওই সমুদ্রের দিকে হচ্ছে আমরা এগিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন শুকনো জায়গায় এমন জাল পাতা রয়েছে মাছ ধরার জন্য। অনেকে হয়তো ভাববেন যে এইভাবে জাল পেতে রাখা হয়েছে কেন। আসলে যেই জায়গাটায় আমরা এখন হচ্ছে এসেছি, এই জায়গাটায় কিন্তু পুরো এতটা জল থাকে যখন সমুদ্রে জোয়ার থাকে, মানে কিছুক্ষণ আগেও ছিল জাস্ট, এখন ভাটার সময় জল একদম নিচে নেমে গেছে। আর এই জালগুলোতে অলরেডি অনেক মাছ এখানে পড়েছিল, দেখা যাচ্ছে মাছের আঁশ লেগে আছে, মাছগুলো সব ধরে নিয়ে চলে গেছে এখান থেকে। এখানে কি মাছ ধরছো নাকি? কি মাছ এগুলো? পার্শে মাছ বলে। সব জ্যান্ত পার্শে মাছ এগুলো? হ্যাঁ। বাজারে আমরা এত দাম দিয়ে এত পার্শে মাছ খাই, আর এখানে দেখুন কিলবিল করছে চতুর্দিকে। এই যে এই জায়গাটা দেখুন কত পার্শে মাছ ধরেছে, এখানে কত মাছ আছে। আচ্ছা এটা কি মাছ? এটা 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 কুনকুনি মাছ বলে। কুনকুনি মাছ? আচ্ছা এই কাঁকড়াটা বাজারে এটাই খায় না? এরে বাবা,
কামড়াবার জন্য ছুটে আসছে। ম্যানগ্রোভের জঙ্গল ঘুরতে এসে এখানে কত মাছ ধরা এখানে এসে দেখলাম। কোথায় আসেন আপনারা, আসুন এখানে আসুন। ওই যে ছোটবেলায় বইয়ের পৃষ্ঠায় আমরা যে ম্যানগ্রোভের যে শ্বাসমূল হয় সেই শ্বাসমূলগুলোর নাম শুনেছি না, সেগুলো কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন। এই যে দেখছেন এরকম সব ছোট্ট ছোট্ট সব শ্বাসমূলগুলো এরকম সব জলের উপরের দিকে মুখ করে রয়েছে। এই যে দেখুন, এই হচ্ছে শ্বাসমূল, প্রচুর রয়েছে এখানে, প্রচুর, পুরো ভর্তি চারিদিক। আর এই যে সবুজ ঘাসগুলো বলছে, এই ঘাসের নাম বলছে নাকি ধানি গাছ। তো এইগুলো জলের মধ্যে যত এগুলো ডুবে থাকে তত এগুলো জীবিত থাকে। এখানে একটা জীবিত শঙ্খ পেয়েছি, এগুলোকে জল শঙ্খ বলে। এই যে দেখছেন জীবিত, ভেতরে মুখ লুকিয়ে নিয়েছে। তো এটাকে জলের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা, এটাই হচ্ছে মৌসুনী দ্বীপ। এখন দেখুন আমাদের ক্যাম্পটা কি সুন্দর লাগছে। এখন পেছনে কিন্তু লাইটও অলরেডি সব হচ্ছে জ্বেলে দিয়েছে, খালি সন্ধে হওয়ার অপেক্ষায়। তারপর একদম লাইটে সেজে উঠবে পুরো চারিদিকটা। সকালে যখন দেখেছিলাম তখন জলটা কিন্তু এই জায়গায় এসে বাড়ি মারছিল, এই যে রেলিংগুলো করা আছে। এখন সমুদ্রের জল চলে গেছে কিন্তু অনেক দূরে। এখন এই বিচের উপর দিয়ে কিন্তু হেঁটে হেঁটে বেশ ভালো ঘোরা যাবে। চলুন একটু বিচের দিকে যাই হেঁটে হেঁটে। এখান থেকে নিচে নামার জন্য এইরকম সিঁড়ির মতো করা আছে, বাঁশ দিয়ে তৈরি। এইগুলো দিয়ে একটু দেখে সাবধানে নিচে হচ্ছে নামতে হয়। এই যে দেখছেন হচ্ছে নামছি নিচে। এখানে প্রচণ্ড এই ধরনের এঁটেল মাটি। এই সন্ধ্যের সময় এই বিচ থেকে ডলফিন ক্যাম্পের ভিউটা দেখুন ভাই, সুন্দর লাগছে। এইদিকে কিন্তু আরও অনেক ক্যাম্প রয়েছে, এইদিকে এবং এইদিকে সব জায়গায় দেখছেন কিন্তু অন্ধকার। একমাত্র আমাদের এই যে ডলফিন বিচ ক্যাম্প, এখানেই কিন্তু লাইট জ্বলছে। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7টা। স্ন্যাক্সে হচ্ছে মুড়ি এবং গরম গরম পেঁয়াজি, তার সাথে কিন্তু 1 কাপ গরম হচ্ছে লেকার চা। এখানে চায়ের কিন্তু অপশন আছে। আমি বলবো পকোড়ার সাথে চাটা কিন্তু সব থেকে বেস্ট, লাল চাটা। চাটা খুব সুন্দর করেছে। গরম গরম পেঁয়াজি, একদম ক্রিস্পি, দারুণ লাগছে। বিচের পাশে বসে সন্ধ্যেবেলা গরম গরম চা পেঁয়াজির সাথে সন্ধ্যাটা কিন্তু পুরো একদম জমে গেল। এখন বাজলো রাত্রি 10:30টার মতো। এখন হচ্ছে আমাদেরকে রাতে যে ডিনার সেটা হচ্ছে দিয়ে দিয়েছে। এরকম 1 বাটি এরকম কষা মাংস, তার সাথে এটা হচ্ছে মুগের ডাল। মানে দিনের বেলাও মুগের ডাল হয়েছিল, রাত্রেবেলাও মুগের ডাল। আর এখানে কিউব কিউব করে এখানে হচ্ছে আলু ভাজা দেখছেন এখানে, তার সাথে এখানে পেঁয়াজ, আর এটা হচ্ছে লেবু। এগুলো দিয়ে আজকে রাত্রে আমরা হচ্ছে ডিনারটা করব। আর এখানে কিন্তু রাতে ভাত এবং রুটি 2 রকম অপশন রয়েছে। তো আমরা ভাতই খাচ্ছি। আজকে এগুলো দিয়ে রাতে ডিনারটা হচ্ছে আমরা করে নিই। আর কোন খাবারের কেমন টেস্ট হয়েছে সেটা খাওয়ার পরে আপনাদেরকে রিভিউটা দিচ্ছি। মাংসটা বেশ সফট আছে আর বেশ খুব সুন্দর একটা টেস্ট হয়েছে। অন্য অন্য ক্যাম্পে গেলে কিন্তু এতগুলো করে মাংস দেয় না। এটা হচ্ছে কাঁসার বাটি, কাঁসার বাটিতে করে মাংস দিয়েছে। একটা 4টে, এখানে একটা 5টা, আর এখানে ছোট ছোট 2টো, মানে এই দুটোকে আমি একটা ধরেছি 6টা। এই সাইজের একটা আলু। এখন ঘড়িতে কিন্তু বাজে দেখছেন এখন 12টা বেজে 7 মিনিট। চেয়ার নিয়ে বসে আছি এই সমুদ্রের তীরে। প্রচণ্ড পরিমাণে ঝোড়ো বাতাস বইছে, তার সাথে সমুদ্রের যে দাপট সেটা কিন্তু শুনতে পাচ্ছি। এটা ক্যামেরার মধ্যেও হয়তো আসছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। খাওয়া দাওয়া করেছিলাম প্রায় ওই 10:30 থেকে 11টার দিক করে মোটামুটি। তো তখন থেকে এইটুকু টাইমটা বসে বসে কোথা দিয়ে সময় কেটে গেছে বুঝতে পারিনি। তো চলুন এখন ঘুমানো যাক, তারপর আপনাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। সবাইকে গুড মর্নিং। আবার একটা নতুন সকালে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে কিন্তু সকাল 5:30টা। আর এখন দেখুন সমুদ্রের জল চলে গেছে কিন্তু বেশ কিছুটা দূরে। এই হচ্ছে আমাদের ডলফিন ক্যাম্প, দেখতে পাচ্ছেন পেছনে। সকালের সময় কিছুটা এইরকম দেখতে। কালকে রাত্রেবেলায় এই জায়গাটায় বসেছিলাম খাবার পর। এখানে কালকে জলটা গিয়ে বাড়ি মারছিল। আসলে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, যেখানে আমি হচ্ছে ঘুমোচ্ছিলাম রাত্রে, একটা উইন্ডো আছে, ওই উইন্ডোটা আমি খুলে রেখেছিলাম। আর সমুদ্রের হাওয়া এত প্রবল গতিতে ভেতরে মানে ঢুকছে না, জাস্ট এত শীত করছিল রাত্রে। তো সকালে উঠে পুরো দেখলাম যে নাকটা পুরো বসে গেছে। তো চোখ মুখে এই হচ্ছে হাল। ভীষণ ঠান্ডা, মানে এসি রুমের কোনো প্রয়োজনই নেই মৌসুমী হচ্ছে ঘুরতে আসলে। বলে দিই এখানে সমুদ্রে কিন্তু 2বার জোয়ার ভাটা হয়। আর মৌসুমীর টাইমটা যেটা আমি কাল থেকে আসার থেকে দেখলাম সেটা হচ্ছে কালকে দুপুর 12টার সময় একবার দেখেছিলাম জোয়ার, একদম সামনে জল ছিল। আর রাত্রি 12টার সময় একবার দেখেছিলাম। তো এখন সকালের সময় এই সময় ভাটা দেখতে পাচ্ছেন। তো এরপরে আবার দুপুর 12টা বাজে সাথে সাথে জল কিন্তু আপনারা এখানে আসলে এই সামনেই দেখতে পাবেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ ছিল সমুদ্র থেকে সানরাইজ দেখবো বলে। আসলে এইটা হচ্ছে যে পশ্চিম দিক,
আর এইটা হচ্ছে পূর্ব দিক, সূর্যটা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে দূরে সূর্য। ম্যানগ্রোভের অরণ্যের দিকে আমরা গিয়েছিলাম কালকে বিকেলের দিকে, আপনারা কিন্তু ওখানে চলে যেতে পারেন সকাল সকাল ঘুম থেকে উঠে। ওখান থেকে কিন্তু সানরাইজটা একদম দারুণ লাগবে। আর সানসেট দেখতে হলে কোথাও যাওয়ার দরকার নেই, চুপচাপ এই ক্যাম্পের সামনে বসে থাকুন। এই যে সমুদ্র, এই সমুদ্রের এখানেই সানসেট দেখতে পাবেন, দারুণ লাগবে। এখন বাজে সকাল 7:30, ব্রাশ করে এখন আমরা হাজির হয়েছি আবার আমাদের ডাইনিং টেবিলে। এখানে দেখুন চা দিয়ে গেছে, এই 1 কাপ লাল চা, তার সাথে 2টো এরকম মেরি বিস্কিট। আমি এখন বিচে নামার যে সিঁড়ি রয়েছে আমাদের ক্যাম্প থেকে, সেখানে হচ্ছে বসে আছি। জায়গাটা কিন্তু দারুণ লাগছে। সকালের সময় এরকম 1 কাপ গরম চা হাতে দেখুন, পুরো সমুদ্রটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই এনজয়টা আপনারা যদি করতে চান তাহলে কিন্তু মৌসুমী দ্বীপের এই ক্যাম্পে অবশ্যই আসতে পারেন একদিনের জন্য। এখানে কিন্তু সকাল 9টা সাড়ে 9টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়, কিন্তু আমরা হচ্ছে যে একটু আগে চেয়েছি 8:30টার দিকে, কারণ আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে চেক আউট করে আমরা হচ্ছে বেরিয়ে যাব। আবার এখান থেকে নৌকো পার করে আবার হচ্ছে নামখানায় মানে টোটো করে যেতে হবে। তো এরপরে ব্রেকফাস্টে কি কি আছে সকালে খাবার দাবার সেটা আপনাদেরকে শেয়ার করবো, আর কি কি অপশন রয়েছে সেগুলো বলবো। এখন সকাল 8:30, ব্রেকফাস্টে দিয়েছে মুড়ি এবং ঘুগনি, এর সাথে কিন্তু দিয়েছে দেখুন একটা ডিম সেদ্ধ। আর এখানে সকালে কিন্তু খাবারেরও আপনার অপশন পেয়ে যাবেন। সকালবেলায় ওই লুচি কিংবা মুড়ি আপনারা হচ্ছে পেয়ে যাবেন, কারণ অনেক বাঙালি আছে এই যে ঘুগনি আছে, ঘুগনির সাথে হচ্ছে মুড়ি খাওয়া পছন্দ করে। আমারও মুড়ির সাথে ঘুগনিটা হচ্ছে ফেভারিট, সেই জন্য মুড়ি নিলাম। গরম গরম ঘুগনির সাথে মুড়ি অসাধারণ লাগছে। এখন আমরা হচ্ছে কথা বলে নেবো এই ডলফিন বিচ ক্যাম্পের ওনার সঞ্জয় দা। আর প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। টেন্ট আছে, টেন্টের ভাগ আছে, সেটা অ্যাডভেঞ্চার টেন্ট আছে আর ডরমেটরি টেন্ট আছে। পুরো টেন্ট তো কাপল বা একটা ফ্যামিলি যেটা আসবে। আর এছাড়া আমাদের রুম আছে, রুম হচ্ছে একদম ইউনিক, সেটা সমুদ্রের পাড়ে দোতলা রুম, প্রত্যেকটা রুম থেকে সি ভিউ পাবেন। আর ট্যারিফ যেগুলো হচ্ছে দোতলায় ফার্স্ট রুমটা সি ফেসিং রুমটা 1800 পার পারসন উইথ 4 টাইম ফুড, নিচেরগুলো 1600 পার পারসন। নিচের রুমগুলো যদি এসি নেন আরও 200 করে অ্যাড অন হবে। স্পেশাল অকেশনগুলো কিন্তু রেট ভ্যারি করতে পারে। আচ্ছা, আমার চ্যানেল দেখে কেউ যদি আপনাকে যদি কল করে এখানে আসার জন্য, তার জন্য কি কিছু ডিসকাউন্ট হতে পারে? 100%। তো চ্যানেলের স্ক্রিনশট তুলে আমাকে দেয়, তারা আসবেন তাদের জন্য স্পট 15% ডিসকাউন্ট করবে। এই দাদার নাম্বার হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাছাড়া ভিডিওর মধ্যে এখনও দেখবেন শো করছে। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তাহলে কিন্তু আপনারা কল করে এখানে আসার আগে থেকে আপনারা জেনে নিতে পারেন। ফাইনালি এখন আমরা চেক আউট করে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে আমরা একটা টোটো নেব, টোটো নিয়ে যাব আমরা হচ্ছে ঘাটে, ওখান থেকে আবার নৌকো করে পার হয়ে যাব নামখানা, তারপর বাড়ি। এইভাবে কিন্তু আপনারাও একদিনের জন্য মৌসুমী দ্বীপে ঘুরতে আসতে পারেন এবং এই রকম একটা ক্যাম্পে থেকে আপনারা কিন্তু এখানে পুরো মজা আপনারা নিতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, লাইক করতে পারেন। আর যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে ফেসবুকে আমাকে মেসেজও করতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।